নমস্কার, নাদ দ্য কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে আমার সঙ্গে স্টুডিওতে আছেন ডাক্তার অনুপম দত্ত। আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। নমস্কার, কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। আচ্ছা, আপনি তো অনেক বছর ধরে হেমোফিলিক পেশেন্টদের ট্রিটমেন্ট করছেন। হ্যাঁ, তো এই পার্টিকুলার এই জনারটার প্রতি আপনার ইন্টারেস্ট কবে থেকে আসলো এবং কিভাবে কাজ করাটা শুরু হলো? ওই স্টার্ট যদি একটু বলেন। হ্যাঁ। তো ২০১৩ সনে আমি একটা ফেলোশিপ করছিলাম লিভার পোস্ট ট্রান্সপ্লান্ট হেপাটোলজি নিয়ে ট্রান্সপ্লান্ট নিয়ে করছিলাম। তো ওই সময় আমার ট্রান্সফার হয়ে যায় আর আমি বরপেটার থেকে ডিব্রুগড়ে চলে আসি। তো সেই কারণে আমার ওই ফেলোশিপটা হলো না, যেহেতু আমাকে এখানে জয়েন করতে হয়েছিল। ঠিক সেই সময় আমাদের প্রিন্সিপাল স্যার উনি হেমোফিলিয়া পেশেন্ট ট্রিটমেন্ট করতেন। তো উনি বললেন যে সিএমসি ভেলোরে একটা ট্রেনিং হবে, তুমি যাবে নাকি? তো উনি আমাকে পাঠালেন সিএমসি ভেলোর ২০১৪ সনে। ওই ২০১৪ সনে সিএমসি ভেলোরে গিয়ে আমি এক সপ্তাহ হেমোফিলিয়া ট্রেনিং করে দেখলাম যে আচ্ছা, এটা তো অনেকটাই অন্যরকম। আমরা বইয়ে অতটা পড়িনি, এমবিবিএস করার সময় অতটা জানতাম না, বা এমডি করার সময় আমরা অতটা পড়িনি। তখন গিয়ে পড়ে যখন পুরো জিনিসটা ইন ডিটেলস জানলাম, তখন বুঝলাম যে আর অনেক কিছু আছে হেমোফিলিয়াতে। তারপরে আসার পরে এখানে আস্তে আস্তে আমরা পেশেন্ট ট্রিটমেন্ট করা শুরু করলাম। সেই করতে 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 পেশেন্টের সঙ্গে রিলেশনশিপ ফর্ম হয়ে গেল। হেমোফিলিয়া পেশেন্ট তো একদিনের পেশেন্ট না, একবার আসলে সে হোল লাইফের জন্য হয়ে গেল। ওই করতে 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 ইন্টারেস্ট হয়ে গেল। তো মোটামুটি এখন ২০১৪ থেকে আজকে ২০২৪ হয়ে গেল, তো মোটামুটি ১০ বছর হয়ে গেল। ১০ বছর হয়ে গেল আপনাদের সঙ্গে। তো মোটামুটি আজকে যেরকম আমরা একটা সেমিনার অ্যাটেন্ড করলাম, সেখানে আপনি আগেরকার সময় হেমোফিলিয়া ট্রিটমেন্টটা কেমন ছিল এবং বর্তমান সময়ে বিভিন্ন জেনারেশনের মেডিসিন, জিন থেরাপি এগুলো ধীরে ধীরে আপডেটেড হচ্ছে। তো আমি আমার দর্শকদের জন্য আগে অনুরোধ করবো আপনাকে যে হেমোফিলিয়া জিনিসটা কি, এটাকে যদি একটু ডিটেলসে তাদেরকে বুঝিয়ে দেন এবং তারপর আমরা এটা ট্রিটমেন্ট পদ্ধতিগুলো কি আছে ওইটাতে একটু ঢুকতে চাই। ঠিক আছে। তো প্রথম, হেমোফিলিয়া হচ্ছে কি একটা জেনেটিক ডিজিজ। জেনেটিক মানে হচ্ছে গিয়ে এটা জিনসে আছে। তার মানে কি, ব্যাপারটা এরকম কোনো ইনফেকশিয়াস না যে কোনো ব্যাকটেরিয়া এলো, ভাইরাস এলো, সর্দি কাশি জ্বর হলো বা টিবি হলো, ওরকম কিছু না। এটা জিনে আছে, তার মানে ওটা মা বাবার থেকে কাউ থেকে এসছে। ঠিক ঠিক। ১ নম্বর। ২ নম্বর, এটা হেমোফিলিয়াটা যখন প্রথম আবিষ্কার হয়েছিল, হেমোফিলিয়া এ আর বি হয়েছিল, ওটা হচ্ছে ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9 এর ডেফিসিয়েন্সি। পরবর্তীকালে আমরা দেখেছি যে আরো অনেক ব্লিডিং ডিসঅর্ডারস আছে যেগুলো অন্য ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হলে হয়, কিন্তু প্রিডমিনেন্টলি মোস্ট কমন হচ্ছে হেমোফিলিয়া এ আর হেমোফিলিয়া বি, যেখানে ফ্যাক্টর 8 একটা কোফ্যাক্টর আর ফ্যাক্টর 9 একটা এনজাইম, এগুলো জেনেটিক্যালি মিসিং, যেগুলো থাকে না। অ্যান্ড কেন থাকে না? আইদার জিনটা ভালো করে প্রডিউস করতে পারছে না, বা জিনটা প্রডিউস করছে কিন্তু ওটা এফেক্টিভ না, অতটা ভালো না। তো ওই জেনেটিক প্রবলেমের জন্য আলটিমেটলি প্রোটিন যেটা শরীর বানানো উচিত ছিল সেটা বানাতে পারছে না। আচ্ছা, এদের এই ফ্যাক্টরগুলো কিসে লাগে? ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টরের মেইন কাজটা কি? যখনই কোনো জায়গাটা কেটে গেল, হাত কাটলো, পা কাটলো, যেখানেই কাটলো, কাটার সঙ্গে সঙ্গে প্রথম কি হবে, রক্তে যেই আর্টারিটা আছে, যেটা ভেসেলটা, ওটা প্রথম কনস্ট্রিক্ট করে। তারপরে কি হয়, ওখানে যাতে ব্লিডিং না হয়, প্লেটলেট এসে জমা হয়। প্লেটলেট গুলো জমা হয়ে পরেও প্লেটলেট গুলোর থেকেও তো ব্লিডিং ইউজ হবে। তো ওটাকে ভালো করে প্লাস্টার করে দেওয়ার জন্য কয়েকটা ফ্যাক্টর থাকে, যেগুলো গিয়ে একটা ভালো করে এটাকে ফাইব্রিন প্লাগ করে জিনিসটা একটা জালের মতন বানিয়ে ওটাকে আটকে দেয়। আর ওগুলো এরম যে একটার পরে একটা, ওটার পরে একটা, ওটার পরে একটা, একটা সিকোয়েন্সে আসে। তো ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9 সামওয়্যার ইন দ্য মিডল অফ ওই 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 ক্যাসকেডের মাঝখানে আছে। তো একটা জিনিস না থাকলে পুরো জিনিসটা হয় না ভালো করে। তো আলটিমেটলি কি হয়, পেশেন্টের কি হয়, পেশেন্টের কোথাও ব্যথা পেলে বা নিজেও কেটে গেলে ব্লিডিংটা থামে না। তো ওটাই হচ্ছে গিয়ে হেমোফিলিয়া। ডিউ টু অ্যাবসেন্স অফ ফ্যাক্টর 8 বা 9 তার ব্লিডিংটা থামবে না। কারণ ব্লিডিং বাইরে থেকে কাটলেও না থামতে পারে, বা ধরো একটু ব্যথা পেলে কি হয়, পায়ের ভেতরে যে জয়েন্ট, কারণ জয়েন্ট গুলো তো মুভমেন্ট হচ্ছে না, তো জয়েন্টের ভেতর তো ঘষা খাচ্ছে, ওখান থেকেও একটু একটু করে ব্লিডিং হতে থাকবে। আলটিমেটলি জয়েন্টের ভেতরে রক্ত জমা হবে
আলটিমেটলি জয়েন্টগুলো নষ্ট হবে। তো যদিও রক্তের অসুখ, পেশেন্টের মেইন প্রবলেম হয় জয়েন্টে ব্লিডিং, আর আস্তে আস্তে জয়েন্টগুলো খারাপ হওয়ার জন্য ফিজিক্যালি মুভমেন্ট করতে অসুবিধা হ্যাঁ, এবং হয়। আমরা দেখেছি যে অনেক পেশেন্টদেরকে ধীরে ধীরে পঙ্গুত্বের দিকে ওরা হ্যাঁ, মানে গ্রাস তো করছে। হ্যাঁ, ওটা আগে তো এরকম ছিল যে ভালো করে ট্রিটমেন্ট না পাওয়ার জন্য অনেক পেশেন্টই আইদার হুইল চেয়ারে হুম, থাকতো হুম, হুম, বা হয়তো ক্লাচ নিয়ে থাকতো, হুম, আর জয়েন্টগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। হুম, হুম, এটা তো তাও মানে এটা 70-80% এটাই দেখা যায়। ঠিক। কিন্তু অনেকের লাইফ থ্রেটনিং ব্লিডিং হতে পারে, স্ট্রোক হয়ে যেতে পারে ব্রেইনের ভেতরে, হুম, হুম, পেটের ভেতরে ব্লিডিং হয়ে সাংঘাতিক কারবার হতে পারে, হুম, 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 গলার ভেতরে ব্লিডিং হলে শ্বাস নিতে অসুবিধা হতে পারে। ঠিক। তো এক 10-20% বলবো লাইফ থ্রেটনিং ব্লিডের আছে, হুম, হুম, আর 60-70% হচ্ছে গিয়ে এইসব জায়গায় ব্লিড যেটা মানুষের জীবনটা তো থাকলো কিন্তু হুম, হুম, জীবনটা খুব একটা ভালো থাকলো না, আলটিমেটলি সে হ্যান্ডিক্যাপ্টের মতন ঠিক, হয়ে ঠিক, গেল। ঠিক, ঠিক। তো এই যে হেমোফিলিক পেশেন্টদের যে ট্রিটমেন্ট প্রসেসটা, ওটার জন্য মানে আজকে তো আমরা অনেক ডেভেলপড মেডিসিনও দেখতে পাচ্ছি এবং জিন থেরাপি নিয়ে অনেক রিসার্চ চলছে। এটা স্টার্টিংটা ঠিক কবে থেকে শুরু হয়েছিল এবং কি রকম ভাবে তার পর্যায়টা এসছে? আচ্ছা, তো যখন প্রথম শুরু হয়েছিল 1930s 40s এ 20s 30s এ, তখন নেদারল্যান্ডসে যারা হেমোফিলিয়া পেশেন্ট ছিল তখন কি হতো, ব্লিডিং হলে রক্ত দেওয়া হতো, হুম, হুম, ইয়ে করা হতো। সেইখানে নেদারল্যান্ডের ডাক্তাররা দেখলেন যে যাদের সিভিয়ার হেমোফিলিয়া, যাদের ফ্যাক্টর লেভেল লেস দেন 1%, ওরা না বেশি দিন বাঁচে না। আচ্ছা। কিন্তু যাদের লেভেলটা একটু বেশি, হুম, হুম, 1-5%, হুম, হুম, ওরা না মোটামুটি একটা জীবন 70-80 ইয়ার্সে। উনি ভাবলেন যে কেন আমরা সিভিয়ারদেরকে মাইল্ডে কনভার্ট না করি, কি আচ্ছা। করা যায়? তো মাঝে মাঝে যদি রক্ত দেওয়া যায়, তো মাঝে মাঝে রক্ত দেওয়া তো সম্ভব না। হুম, 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 তারপরে কি করলো, তখন না নতুন নতুন রক্তটাকে সেপারেট করার পদ্ধতিগুলো বেরোচ্ছিল। ওকে। তো ওরা রক্তের মধ্যে রেড ব্লাডটাকে সেপারেট করে, যেটা হোয়াইট পার্ট প্লাজমাটাকে সেপারেট করলো। তারপর ওটাকে ফ্রিজ করাতে কি হলো, ফ্যাক্টর আরো বাড়লো, হুম, তো ওটাকে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বলা হয়। আচ্ছা। ওখানে আবার কি করলো, ফ্রেশ ফ্রোজেন প্লাজমাকেও আস্তে 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 ঠান্ডা করলে হুম, হুম, এটা ক্রায়ো প্রেসিপিটেড পাওয়া যায়। ঠিক। ওই ক্রায়ো প্রেসিপিটেটে দেখলো খুব বেশি, একটু বেশি অ্যামাউন্ট অফ ফ্যাক্টর এইট ছিল। তো ওরা ওখানে এক ভদ্রমহিলা ডক্টর ইডেন, উনি ডিসাইড করলেন যে আমরা 13-14 জন বাচ্চাকে দিয়ে দেখবো যে এই ক্রায়ো প্রেসিপিটেটটা যদি আমরা মাঝে মাঝে সপ্তাহে 2 দিন করে দিতে থাকি কি হয়। ওকে। তো দেখা গেল যে এরকম রেগুলারলি যদি দেওয়া হয়, ওরা সিভিয়ার থেকে মডারেট হয়ে যায়। ওদের যতগুলো ব্লিডিং হচ্ছিল, আগে যদি 10-15 বার ব্লিডিং হতো, এখন 4-5 বার ব্লিডিং হচ্ছে। আচ্ছা। তখন উনি বুঝলেন যে ও, এটা একটা ভালো পদ্ধতি। ওই সময় সেম জিনিস আমেরিকাতেও করা হলো। আচ্ছা। তখন ওরা বুঝলো যে আচ্ছা, প্রোফাইলেক্সিস বলে একটা জিনিস করা যায়, যেখানে মাঝে মাঝে এরম ভাবে দেওয়া যায়। ওকে। তারপরে ওরা কি করলো, আরো ভালো অ্যাডভান্স করে কি করলো, অনেক লোকের রক্ত নেওয়া হলো, রেড ব্লাড সেল সরিয়ে দেওয়া হলো, প্লাজমাটা কালেক্ট করা হলো, প্লাজমা কালেক্ট করে ওখান থেকে ওরা করে 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 একদম ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর 8 আলাদা করলো, ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর 9 করে ওগুলো পাউডার ফর্মে ওটাকে আচ্ছা। ফিল্টার করে ব্যাকটেরিয়া ভাইরাস সরিয়ে টরিয়ে পাউডার ফর্মে ওগুলো বিক্রি করা শুরু হলো। ওকে। তখন ওই ইনজেকশন গুলো বলা হলো যে ওরা রেগুলারলি নিতে লাগবে। 3টে প্রোটোকল ছিল, একটা ক্যানাডিয়ান প্রোটোকল ছিল, মালমো প্রোটোকল, একটা ছিল সুইডিশ প্রোটোকল, যেখানে ওরা কি করতো, একটা পার্টিকুলার ডোজে, একটা ছিল 30 থেকে 35 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি বডি ওয়েট অল্টারনেট ডে। আচ্ছা। ডাচ প্রোটোকলে ছিল আরেকটু কম, আর ক্যানাডিয়ানে ছিল ওরা আস্তে 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 করে বাড়বে। তারপরে এগুলো দেখা হলো যে এই বাচ্চারা যারা এরকম রেগুলারলি ওদেরও ব্লিডিং অনেক অনেক কমে আসছে। ওকে। হ্যাঁ, তো প্রোফাইলেক্সিস এর কনসেপ্টটা এলো। হুম, 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 তারপরে দেখলো যে এই যে এই অনেক রোগের রক্ত নেওয়া হয়, তো তাতে কি হয়, কাউ তো এইচআইভি থাকতে পারে, হুম, হেপাটাইটিস বি হুম, থাকতে পারে, হেপাটাইটিস সি থাকতে পারে। হুম, তখন অত ফিল্ট্রেশন প্রসেস গুলো ভালো ছিল না। ঠিক, ঠিক। তারপরে ওরা বললো যে না, এটা মানুষের থেকে রক্ত নিয়ে করার থেকে কেন না আমরা ল্যাবরেটরিতে প্রডিউস করি। হুম, 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 তখন ওরা কি করলো, ওই জিনটা, তখন নতুন নতুন এইসব রিকমেন্ডেড জিন থেরাপি শুরু হচ্ছিল, তো ওরা জিনটা নিয়ে কি করলো, ব্যাকটেরিয়ার গায়ে দিয়ে দিল। ওকে। একটা ছোট ইকোলাই বলে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার গায়ে যখন দেওয়া হলো, তো ব্যাকটেরিয়া প্রডিউস করা শুরু হলো। ওকে। তো ওটা কালচার মিডিয়ামে ব্যাকটেরিয়া নর্মালি বানাচ্ছে, ওইভাবে ইনসুলিন বানানো হয়। হুম, 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 তো ওইভাবে রিকম্বিনেন্ট প্রোডাক্ট বানানো শুরু হলো। তাতে কি হলো, হেপাটাইটিস বি সি এগুলো হওয়ার চান্সেস কম। ওকে। তারপরে এগুলো বানানো শুরু হলো।
তাতে কি হলো, আমাদের ভাইরাস ইনফেকশনের চান্স কমে গেল, কিন্তু সেই আলটিমেটলি এই অল্টারনেট দিতে হচ্ছে। এগুলো চললো 1960s 70s 80s পর্যন্ত। তারপর ওরা নতুন কি করলো যে এইগুলো তো অনেক আজকের দিলে 12 ঘন্টা 24 ঘন্টা কাজ করছে, তারপর ওটা কমে যাচ্ছে আবার। কি করা যায়, এটাকে আরো লম্বা কাজ কিভাবে করা যায়? তো কি করলো, বাইরে থেকে আমরা নতুন নাম দেওয়া শুরু হয়েছিল পেগাইলেশন। তো ওরা পেগলাইটেড জিনিস, পেগাইলেশন মলিকুলটা অ্যাড করলো, বা অ্যালবুমিন অ্যাড করলো, বা অন্য কিছু কিছু জিনিস অ্যাড করে মলিকুলার সাইজটা বড় করে দিল। তাতে কি হবে, ওটা পেচ্ছাপে কিডনিতে ফিল্টার হবে না, তো রক্তে অনেকক্ষণ থাকবে। তো যেই ওষুধটা আগে 2 দিন 3 দিন পর্যন্ত রক্তে থাকতো, এখন ওটা 4 দিন 5 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত রক্তে থাকে। তো ওটাকে বলা হলো এক্সটেন্ডেড হাফ লাইফ, আরো লম্বা কাজ করার ওষুধ। ওই সময় 2000 এর কাছাকাছিতে তখন শুরু হলো যে তখন, আচ্ছা আরেকটা প্রবলেম হচ্ছিল ওই সময়, যে যখনই এইসব প্রোটিন ফ্যাক্টর দেওয়া হয়, তো শরীর তো কিছু 30% কেসে শরীর কি করে ওটাকে রিজেক্ট করে দেয়। হ্যাঁ, কেন রিজেক্ট করে? কারণ শরীর ভাবছে যে না, বাইরের থেকে একটা প্রোটিন আসছে, তো ও তো হয়তো ভাবতে হয় যে বাইরে থেকে ব্যাকটেরিয়া বা বাইরে থেকে ভাইরাস বা বাইরের থেকে কিছু একটা অজেনা প্রোটিন ঢুকছে। তো শরীর কি করে, ওটার এগেইনস্টে অ্যান্টিবডি বের করা শুরু করে। মানে খুব সিম্পল বোঝে, যে ধরেন আমাদের গায়ে ম্যালেরিয়া, ব্যাকটেরিয়া, কোনো অন্য কিছু ইনফেকশন এলো, তো শরীর তো ফাইট করার জন্য জিনিস বানায়। তো এই ওষুধটাকেই ওরা বাইরের জিনিস মনে করা শুরু করে। 30%, সবার না, যাদের বেশি সিভিয়ার, তো ওদের হয়ে গেল ইনহিবিটার। তাহলে কি হতো, ওদেরকে ইনজেকশন দিয়েও কাজ হচ্ছে না। সেই সময় এই সব বাইস্পেসিফিক মলিকিউল গুলোর আবিষ্কার হলো, যেখানে অন্য মলিকিউল, যেগুলো জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড মলিকিউল, যেখানে এই এমিসিজুম্যাব আছে বা এই সব মলিকিউল আনা হলো, যে মলিকিউল গুলো এমন ভাবে কাজ করে যে ওরা ওই নর্মাল প্রসিডিউরটাতে বাদ দিয়ে, আপনার ফ্যাক্টরি দিতেই হচ্ছে না, ওটা না দিয়ে ওটা ডাইরেক্টলি ওই কোয়াগুলেশন ক্যাসকেডে করে ওটা ব্লিডিংটা থামিয়ে দেয়। মানে ফ্যাক্টর এইটকে ছাড়েও ওই জালটাকে ওরা তৈরি করতে ব্লাডটাকে ক্লট করে। হ্যাঁ, কারণ কি ফ্যাক্টর 8 এর মেইন কাজ হচ্ছে ফ্যাক্টর 9 আর ফ্যাক্টর 10 কে ধরে আনা। তো ওরা যদি আর্টিফিশিয়ালি একটা মলিকিউল বানায় যেটা ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9 কে ধরতে পারে, তাহলে তো দরকারই নেই ফ্যাক্টর 8 এর। আর তা ইনহিবিটারে হোক নাই হোক, কত কাজ হতো। এমিসিজুমা বড় একটা মলিকিউল ওরা বানালো। তো ওটার আরেকটা মজা কি, ওটা পেটে ইনজেকশন দিলেই হয়ে যাচ্ছে, মানে ভেইনে ইনজেকশন, ইনসুলিনের মতো। তাতে নিতে সুবিধে হলো, যারা প্রত্যেকবার ভেইনে ইনজেকশন নিত, তারা যখন পেটে ডাইরেক্ট ইনজেকশন নিয়ে নিচ্ছে, জিনিসটা সহজ হয়ে গেল, অনেকটা ইজি হয়ে যাচ্ছে। আর এটাতে অল্টারনেট ডে না, এটাতে আইদার সপ্তাহে একদিন, বা 2 সপ্তাহে একদিন, বা 4 সপ্তাহে একদিন, বা মাসে একবার। তো ডোজটা অনেক, মানে ইনজেকশন নেওয়াটা কমে গেল। এটা ডোজটা হচ্ছে গিয়ে 1.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট যদি আমি উইকলি দিই, বা যদি 2 সপ্তাহে দেওয়া হয় 3 মিলিগ্রাম পার কেজি, বা মাসের যদি দেওয়া হয় 6 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। তো একটা ইনজেকশন নিয়ে যদি 1 সপ্তাহ নিতে হচ্ছে না, বা 2 সপ্তাহ নিতে হচ্ছে, বা 1 মাস নিতে হচ্ছে না, পেশেন্টের জন্য অনেক সুবিধা হয়ে গেল। এক্স্যাক্টলি। তারপরে এগুলো চলছিল, সেই সময় কিন্তু একটু জিন থেরাপির উপরে গবেষণা চলছিল। তো জিন থেরাপির উপর বিভিন্ন জায়গায় চলছিল। তো আমাদের রয়্যাল ফ্রি হসপিটাল লন্ডনে ডক্টর অমিত নাথওয়ানি, ওনার টিমটা কি করলেন, ওনারা এই জিনিসটা করার চেষ্টা করছিলেন যে একটা ভাইরাসের খোসাটা নিয়ে, ভাইরাসের নিজস্ব যেটা ডিএনএ, ওটাকে সরিয়ে ওটাতে যদি আমরা ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 বানানোর জিনটাকে ঢুকিয়ে দিতে পারি, ওই ভাইরাসটা যদি আমি একজনের গায়ে ঢুকিয়ে দিতে পারি, আর ওই ভাইরাসটা গিয়ে যদি লিভারে যায়, তাহলে জিনটা আমরা বাইরের থেকে ঢুকিয়ে দিলাম। তো অনেক রকম চেষ্টা প্রচেষ্টা করে 2-একটা ট্রায়াল করা হলো। তারপরে ওনারা পেলেন একটা ভাইরাস বলে AAV, অ্যাডিনো অ্যাসোসিয়েটেড ভাইরাস। ওই ভাইরাসের ভেতরে, যেটা 1.4 কিলো ডাল্টনের একটা ছিল, ওখানে ওরা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার করে ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 এর জিনটা ঢুকিয়ে দিল। করে ওই ভাইরাসটা ওরা গ্রো করলো। তারপর বিভিন্ন ডোজে ওরা দেওয়ার চেষ্টা করলো। দিয়ে যখন পেশেন্টটাকে ইনজেক্ট করা হবে, তো ওই ভাইরাসটি কি আলটিমেটলি লিভার অ্যাটাক করে, কিন্তু লিভারে গিয়ে লিভারের সঙ্গে যখন মিশে যায়,
তখন ওই জিনটাও লিভারে ঢুকিয়ে দিল। রাইট। আর সেই সময় লিভার নিজের থেকে ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 প্রডিউস করা শুরু করলো। এটা হচ্ছে জিন থেরাপি। ওখানেও অনেক রকম কোন জিন যাবে কোন জিন যাবে না, হ্যাঁ, কারণ অনেক সময় তারপরে কি হলো, যেমন ফ্যাক্টর 8 এর জিনটা অনেক বড়, তোর একটা জায়গায় কেটে ছোট জিন বানিয়ে পাঠানো হলো, এইসবও করা হলো, তাতে কাজ হচ্ছিল। ফ্যাক্টর 8 এর ক্ষেত্রে কাজটা হয়েছে, খুব পজিটিভ রেজাল্ট না, মানে 4, 5, 6 বছর পর্যন্ত থাকে, তারপর আস্তে আস্তে কমে। ফ্যাক্টর 9 এ কিন্তু খুব ভালো রেজাল্ট। আবার রেজাল্টটা পেশেন্ট টু পেশেন্ট ডিফার করে। কয়েকজন পেশেন্টে খুব ভালো রেজাল্ট, একদম 20, 30, 40, 50% অব্দি পৌঁছে যায় ফ্যাক্টর লেভেল, আর 10-15 বছর অব্দি কালেকশন হয়ে যাচ্ছে। আর কয়েকজন পেশেন্টে আবার রেজাল্টটা অতটা ভালো হয় না, কম ইয়েতে থাকে, আবার হয়তো ফ্যাক্টর নিতে হতে পারে। কিন্তু চলছে, আর বিভিন্ন রকম ভাইরাস করা হলো। তারপরে এই ভাইরাসগুলোর থেকে আবার নতুন টেস্টিং করে সাউথ আফ্রিকা, জার্মানি, কানাডা, ইউএস, এগুলোতে সবগুলোতে ট্রায়াল করা হলো। আর লাস্ট ইয়ার মানে 2024-এই প্রথম ইউএসএফডিএ এটাকে রেকগনাইজ করলো, আর এটা পৃথিবীর সবচেয়ে দামি ওষুধ হিসাবে বেরিয়েছে এখন। আমরা মোটামুটি যেরকমটা জানি যে হেমোফিলিয়া তো সবচেয়ে প্রথমে ডিরেক্ট হয়েছিল রানী ভিক্টোরিয়ার ইসেতে, মানে আমরা যদি একটু হিস্ট্রিটা দেখি, তো সেই কারণে মজা করে সেটাকে রাজরোগ বলা হয়, যেহেতু এটা রাজার ঘরে এসছেন, এবং তার পাশাপাশি খরচাটাও যেহেতু একটা বিশাল আকার ধারণ করে। তো একটু যদি আমাদের অডিয়েন্সকে ওই খরচাটা সম্পর্কে একটা আইডিয়া দেন। আচ্ছা, তো হ্যাঁ, এটাও ইন্টারেস্টিং যে রানী ভিক্টোরিয়ার প্রসঙ্গটা যখন উঠলো, তো রানীর ভিক্টোরিয়া হেমোফিলিয়ার ক্যারিয়ার ছিল। আর এই ক্ষেত্রে আমি বলতে চাই যে রানী ভিক্টোরিয়া সেই সময় ইংল্যান্ডের কুইন ছিলেন, এবং সেই সময় পৃথিবীর বলতে পারা যায় সবচেয়ে বড় রাজত্ব সাম্রাজ্যের রানী ছিলেন, এম্পারেস ছিলেন, কারণ ব্রিটিশ রাজত্ব তখন পৃথিবীর চারিদিকে ছিলেন। উনার ঘরের নাতিদেরকে, মানে গ্র্যান্ডসন গ্র্যান্ডডটাররা পুরো ইউরোপে সব রাজঘরে বিয়ে দিয়েছিলেন। ওনার 14 জন ছেলে মেয়ে ছিলেন, ছিলেন, গ্র্যান্ডসন ছিলেন। আর প্রত্যেকটা রাজ পরিবারে ওনার ছেলে মেয়েদেরকে, মানে ইয়েদের বিয়ে দেওয়া হয়েছিল। সেইভাবে হিমোফিলিয়া সব রাজ পরিবারে ছড়িয়েছিল। স্পেনের রাজা যে লাস্ট ছিল আলফানজো II, ওনার হিমোফিলিয়া ছিল। তারপরে বিভিন্ন রাজত্বতে, হাঙ্গেরিয়ান সেই হিসাবে রাজ পরিবারে ছড়িয়েছিল। আর যখন এই অসুখ থাকার জন্য আলটিমেটলি অনেক ঘরেই মৃত্যু হওয়া শুরু হলো, বলা যায় এক ধরনের এটা ইম্পেরিয়ালিজমের এন্ডিং হলো। এক্সেপ্ট ফর ইংল্যান্ড, কারণ ইংল্যান্ডের রানীও হতো। অনেক দেশ ছিল যেখানে রানী মানত না, রাজা হতে লাগবে, তো ছেলেরা হতে লাগবে, আর ছেলেদের হেমোফিলিয়া ছিল। তার একটা এটা কি জেনে বুঝে এরকমটা করা? না, জেনে বুঝে করা হয়নি, এটা হয়ে গেছিল। একটা ইন্টারেস্টিং ছোট গল্প বলে নি মাঝখানে। অবশ্যই। তো রানী ভিক্টোরিয়ার এক গ্র্যান্ড ডটার ছিলেন আলেকজান্দ্রিয়া। রাশিয়ার যে রাজা ছিলেন, জার বলতো, ওটাকে জার বলতো। তো ছিল হচ্ছে গিয়ে জার নিকোলাস II। জার নিকোলাস II বিয়ে করলেন আলেকজান্দ্রিয়ার সঙ্গে। করে ওদের প্রথমটি মেয়ে হলো, দ্বিতীয় মেয়ে হলো, তৃতীয় মেয়ে হলো। কিন্তু মেয়ে হলে তো জার হতে পারবে না রাশিয়াতে। 4 নম্বর জন ছেলে হলো, ওর নাম ছিল অ্যালেক্সি। ওরা ভয় করছিল যে ওর এরকম, তখন জানা ছিল রাজ পরিবারে যে একটা অসুখ আছে, ওটাকে বলতো দ্য কার্স, হেমোফিলিয়া। তখন তো তোর নাম ছিল না, তখন না ওই ছেলেটা না পরে আম্বিলিক্যাল কর্ড থেকে, যখন ওই যে আম্বিলিক্যাল কর্ডটা কাটা হয়, ব্লিডিং থামলো না, অনেকক্ষণ ধরে। তখন ওরা বুঝতে পেরেছে এটা তো ওই অসুখটা আছে। তখন ওকে খুব আদর করে রাখা হতো যাতে ওর কোথাও ব্যথাটা না পায়। এই জন্য কি করলো, ওরা মস্কো থেকে গিয়ে ওদের ক্যাপিটালটা নিয়ে গেল সেন্ট পিটার্সবার্গ। ওখানে আলাদা করে প্রসাদ বানিয়ে আর ওখানে খুব আলাদা করে রাখতো। আর এই জিনিসটা জানতে দেওয়া হয়নি কাউকে, খুব সরিয়ে আলাদা করে রাখা হতো। তো লোকেরা ভাবতো না রাজা খুব একটা আমাদের কথা ভাবে না, একদম আলাদা আলাদা থাকে। কিন্তু আসল কথা হচ্ছে উনি জানতে দিতেন না যে ওনার ছেলে অ্যালেক্সের হেমোফিলিয়া ছিল। সেই সময় যখন ব্লিডিং হতো, জয়েন্টে ব্যথা হতো, তখন ওষুধ ছিল প্যারাসিটামল।
বা ইকোস্প্রিন। এখন প্যারাসিটামল বা যেটা ইকোস্প্রিন স্যালিসাইলিক অ্যাসিড, তো ওটাতে কি হয়, ওটা অ্যান্টিপ্লেটলেট, তো ব্যথা তো কমে, কিন্তু যদি হিমোফিলিয়া পেশেন্টকে দেওয়া হয় ব্লিডিং বাড়বে, অলরেডি ওর ব্লিডিং হওয়ার জন্য পায়ে ব্যথা হচ্ছিল, আর ডাক্তাররা ওকে দিচ্ছিল ইকোস্প্রিন বা যেটা, আর ওর ব্লিডিং হচ্ছিল, তো ব্লিডিংটা বেড়ে যাচ্ছিল, কোনো ডাক্তার ঠিক করতে পারছে। সেই সময় এক যোগী বলেন বা যেরকম রিলিজিয়াস লিডার ছিল রাসপুটিন, আচ্ছা, রাসপুটিন এসে বলল যে না, এই ডাক্তারদের সব চিকিৎসা বন্ধ করো, আমি ঝাড়ফুঁক করবো, আমি ভগবানের গান গাইবো, এইসব করব। কিন্তু ইনডাইরেক্টলি উনি কি করলেন, অ্যাসপ্রিন ট্যাসপ্রিন দেওয়া বন্ধ করালেন, আর পেশেন্ট ভালো হওয়া শুরু হলো, অ্যালেক্সি। সেই সময় রাসপুটিনকে অনেক ফ্রি দেওয়া হতো, উনি একজন ছিলেন, তো ওনাকে খুব বেশি দেওয়া হতো। আর রাসপুটিন একটুখানি চরিত্র তো ভালো ছিল না, তো সেই নিয়েও অনেক লোকেদের আক্ষেপ ছিল যে এরকম এক ভদ্রলোককে রাজ পরিবারে কেন দেওয়া হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এই নিয়ে অনেক কথা হচ্ছিল। সেই নিয়ে রাশিয়ান রিভলিউশন শুরু হলো, আলটিমেটলি গিয়ে কমিউনিজম শুরু হলো, লোকেরা এলো, তারপরে এক সময় ওই রেড রিভলিউশন হলো লেনিনের করে আসতে করে, এই সব জার, তিন জার, নিকোলাস জার, আলেকজান্ড্রি ও 3 মেয়ে, ছোট মেয়ের নাম ছিল অ্যানাস্টেসিয়া আর ছেলের নাম ছিল অ্যালেক্সি, এদেরকে সবাইকে বন্দি করে নিয়ে যাওয়া হলো, আলটিমেটলি গুলি করে মারা হলো। আর সেইভাবে কমিউনিজম পৃথিবীতে এলো। তো হেমোফিলিয়ার কিন্তু ওটার সঙ্গেও সম্পর্ক আছে, যে হেমোফিলিয়ার জন্য এই এক সময় যে রাজাদের ব্যাপার ছিল পুরো ইউরোপে, ওই হেমোফিলিয়ার জন্যই কিন্তু এই ইয়েটা শেষ হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে পয়সার কথা। হ্যাঁ, তো অবভিয়াসলি এটা খুবই কস্টলি অসুখ। কেন এই অসুখগুলো না, এগুলোকে বলা হয় অরফেন ডিজিজেস, আর ওষুধগুলো হয়ে অরফেন ড্রাগ। অরফেন ড্রাগ মানে যেখানে যেই অসুখগুলো অনেক লোকের জন্য না, খুব কম লোক তো ওই জন্য রিসার্চ করতে বা ওগুলো বানাতে, প্রডিউস করতে অনেক টাকা পয়সা লাগে। তো সেই জন্য যে কোম্পানিরা এগুলো বানায়, ওরা তো বানানোর সময় একটু তো প্রফিট দেখবে, আর সেই প্রফিটটা মেনটেন করতে গিয়ে, বিশেষ করে রেয়ার ডিজিজ, আর কমন যদি হতো, সবাই যদি ওষুধ নিচ্ছে, তাহলে দাম কমানো যায়, সেল, যেটা ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের ব্যাপার, যেটা মার্কেটের ব্যাপার। যখন খুব কম লোকের জন্য দেওয়া হয়, তো সব রেয়ার ডিজিজেরই ওষুধগুলো খুব সাংঘাতিক দাম, তার মধ্যে হেমোফিলিয়াও পড়ছে, হেমোফিলিয়ারও সেই জন্য ওষুধের খুব দাম। আর এক্সাক্ট কস্ট তো স্টেট টু স্টেট বা ডিফার করে, কিন্তু ওভারঅল আমরা কয়েকটা স্টাডিজ করেছি, আজকের দিনেও এত অ্যাডভান্স হওয়ার পরেও ইউজুয়ালি একজন হেমোফিলিয়া পেশেন্টের যদি গভর্নমেন্টের সাপোর্ট না থাকে, তাহলে মোটামুটি 50,000 থেকে 1 লাখ টাকা তো নিজের পকেটে ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট খরচ সব মিলিয়ে যায় পার মান্থ, নিজের থেকে যদি করতে চায়। আজকে এতটা অ্যাডভান্স হওয়ার পরেও আমি বেসিক ওষুধগুলোর কথা বলছি। আমার জন্ম 1990 সনে, এবং আমার ঠিক 7 মাস বয়সে হেমোফিলিয়া ধরা পড়ে। তো আমি ছোটবেলায় যেটা ফেস করেছি সেটা হচ্ছে সবচাইতে বেশি, যে তখন মেডিসিনই পাওয়া যেত না। তা আমি সবচেয়ে প্রথমে ক্যালকাটা চ্যাপ্টারের পেশেন্ট ছিলাম, এবং সেখান থেকে যখন বাবা জানতে পারলো যে এরকম মেডিসিন একটা কিছু পাওয়া যাচ্ছে, তখন ওনারা, আমি প্রথমে ওইখানে মেম্বারশিপ নিলাম, সেখান থেকে মেডিসিন আনাতেন এবং আমরা সেটা ব্যবহার করতাম। তারপর দীর্ঘ একটা সময় আমাদেরকে নিজেদের থেকেই সেই মেডিসিন কিনে ব্যবহার করতে হয়েছে, যার দরুন কি হয়েছে, আমি যেটা মানে অবজার্ভ করেছি, যে অনেক পেশেন্টরা, আমাদের স্টেটে তো আরো অনেক পেশেন্টরা রয়েছেন, তো মেডিসিন সময় মতো না পাওয়ার দরুন তাদের বিভিন্ন জয়েন্টগুলো একদম ডিফর্মিটিস হয়ে গেছে, আইদার তারা ক্রাচ নিয়ে হাঁটছেন বা খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে, বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছে। এই জিনিসগুলোকে কিভাবে প্রিভেন্ট করা যায়, বর্তমান জেনারেশনের যে বাচ্চারা আসছে তাদেরকে আমরা কিভাবে একদম সুরক্ষিতভাবে রাখতে পারি, তাদের জয়েন্টসগুলো যাতে একদম মানে কোনো প্রবলেম যাতে না থাকে। হ্যাঁ, তো এখানে কি হয়, পুরো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে যাদের অল্প অল্প ব্লিডিং হয়, তো প্রথম ব্লিডিংগুলো সাধারণত জয়েন্টের ভেতরে হয়। কেন? কারণ জয়েন্টগুলো মুভমেন্ট করতে থাকে সারাক্ষণ। বাচ্চারা যখন হামাগুড়ি দেয়, এখন 6-7 মাসে তো বাচ্চারা হামাগুড়ি দেয় না, তো ওই সময় হাঁটুতে
আর হাতের এগুলো কোনগুলোতে কি হয়, অল্প অল্প করে রক্ত জমা হয়। আচ্ছা, খালি রক্ত জমা হলে, এখন রক্তটা না একটা ইরিটেন্ট, তো রক্ত থাকার জন্য ওই জায়গাটা না আশেপাশে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন হয় মানে ওখানে অন্য অন্য সেল আসবে, ওখানে একটা ছোটখাটো একটা যুদ্ধ চলছে। যত যুদ্ধ চলছে তত জয়েন্ট গুলো ক্ষয় হয়ে যাচ্ছে, যত ক্ষয় হয়ে যাচ্ছে তত জয়েন্ট গুলো আরো বেকাতারা হচ্ছে, আর যত বেকাতারা হবে আরো পড়বে, আরো ব্লিডিং হবে, আরো ব্লিডিং হলে আরো রক্ত জমা হবে, আরো জয়েন্ট ড্যামেজ হবে। তো এটা না সাইকেলের মতন চলতে থাকে। দেখা গেছে যে মিনিমাম 3 বারের কম যদি ব্লিডিং হয় বছরে, তাহলে জয়েন্ট গুলো একটু রেহাই পায়। কিন্তু আজকাল এরমও বেরিয়েছে যে তারপরেও লোকেদের একটু একটু জয়েন্টের অসুবিধা হয়, আরো কম করা যায় নাকি। তো এটার জন্য কি উপায়? এটার একটাই উপায়, এটা হচ্ছে গিয়ে প্রোফাইল্যাক্সিস। রেগুলার ডোজ, ব্লিডিং হওয়ার আগেই আপনাকে আইদার ফ্যাক্টরটা নিতে হচ্ছে, বা আজকাল তো এমিসিজুমাব এসে গেছে, ফ্যাক্টরই হোক বা অন্য প্রোডাক্টই হোক, যদি আগের থেকেই আপনি ইনজেকশন রেগুলারলি দেওয়া হয় তাহলে এই ব্লিডিংটা হবে না। রক্ত যদি জমা নাই হয় তাহলে জয়েন্টগুলো খারাপ হবে না, আর জয়েন্টগুলো খারাপ না হলে পরে গিয়ে অসুবিধা না। পরের দিকে বিশেষ অসুবিধা হয় না, কারণ যখন ছোটবেলায় যদি জয়েন্টগুলো বেশি ড্যামেজ না হয়, বড় হতে হতে কি মাসেলস গুলো বড় হয়ে যায়, অন্য অর্গান গুলো বড় হয়, তাহলে কি তাও নিজের ওজনটা নিতে পারে পায়। ছোটবেলার থেকে যদি জয়েন্ট গুলোতে ব্লিডিং হওয়া শুরু হয়ে যায়, বড় হওয়ার পরেও ওই জয়েন্টটা আর খাড়া হতে পারে না। এখন কনসেপ্টটা হচ্ছে গিয়ে প্রাইমারি প্রোফাইল্যাক্সিস। প্রাইমারি প্রোফাইল্যাক্সিস হচ্ছে গিয়ে জন্ম হলো আর ব্লিডিং হওয়ার আগেই আপনি ফ্যাক্টর দিয়ে দিলেন। আচ্ছা। আর সেকেন্ডারি প্রোফাইল্যাক্সিস হচ্ছে একটা বা দুটো ব্লিডিং হয়েছে, প্রথম ধরা পড়েছে, তারপরেই ফ্যাক্টর দেওয়া হয়ে যাচ্ছে 3 মাসের আগে। আমি বলবো যে জন্ম হওয়া মানে ব্লিডিং হওয়ার আগের থেকে কিভাবে ফ্যাক্টর দেবে, কিভাবে জানবে? এখন সেটা হচ্ছে কি জেনেটিক। এখন যাদের ঘরে অলরেডি আছে, ওই ঘরের মেয়েরা যখন বিয়ে করছে, ওই ঘরে যখন নতুন বাচ্চা হচ্ছে, জন্মের সময় যদি রক্ত পরীক্ষা করে দেখে নেওয়া যায়, আর আজকাল তো জেনেটিক এসে গেছে, তো জেনেটিক টেস্টিং করে যদি পাওয়া যায় যে ওর হেমোফিলিয়া আছে, তাহলে প্রথম ব্লিডিং এর আগেই ওকে প্রোফাইল্যাক্সিস শুরু করা যাবে। আচ্ছা। তো সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোফাইল্যাক্সিস, আর সবচেয়ে ভালো রেজাল্ট হচ্ছে প্রাইমারি প্রোফাইল্যাক্সিস এন্ড সেকেন্ডারি প্রোফাইল্যাক্সিস। এই জন্য সবসময় জোর দেওয়াই হয় যে ছোট বাচ্চাদেরকে প্রথম ট্রিটমেন্ট দেওয়া উচিত, যাতে ওদের জয়েন্ট গুলোতে ব্লিডিং না হোক, তাতে বড় হতে হতে জয়েন্ট গুলো যদি প্রিজার্ভ থাকে, তাহলে অ্যাটলিস্ট ওদেরকে হুইল চেয়ারে বসতে হবে না, ওদেরকে ক্লাচে থাকতে হবে না, একটু রিলেটিভলি নর্মাল লাইফ লিড করতে পারবে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং প্রশ্ন, মানে আমরা যখন ফ্যাক্টর নিচ্ছি মোটামুটি এমন হয় যে কখনো কখনো সপ্তাহে 3-4 বারও নিতে লাগছে, আবার এমিসিজমের ক্ষেত্রে যেটা বললেন যে হয়তো 2 সপ্তাহে একবার বা 1 মাসে একবার। কোথাও যেহেতু আমরা জানি যে এমিসিজমটা অনেকটা কস্টলি মেডিসিন, কিন্তু লং রানে দেখতে গেলে কি ওটা অ্যাকচুয়ালি কস্টটাকে কিছুটা রিডিউস করছে, প্লাস আমার প্রবলেমটাও কি কিছুটা রিডিউস হচ্ছে? হ্যাঁ, ওটা আমরা একটা কস্ট এফেক্টিভ স্টাডি করেছি, পাবলিশও করেছি, যে আমরা দেখেছিলাম যে ধরুন কেউ একজন সপ্তাহে 3 বার আসছে ফ্যাক্টর নিতে, 3 বার আসছে ও যখন ফ্যাক্টর নিতে, ফ্যাক্টরের খরচা বাদ দিয়ে, ফ্যাক্টরের খরচা আছে, পেশেন্ট না কিনলেও তো গভর্নমেন্ট তো কিনছে, এক্স্যাক্টলি খরচা তো আছে, কেউ তো ফ্রিতে তো দিচ্ছে না। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে এখন ওকে একজনকে প্রথম তো আসতে হলো, বাসে ট্রেনে যাই কিছু হোক, আসতে হলো, যেতে হলো, যাওয়া আসা খরচা, যেদিন আসবে সেদিন বাইরে খেতে হলো, খাওয়া দাওয়ার খরচা, চা বিস্কুট টিস্কুটি হোক বা লাঞ্চ হোক, কিছু একটা খাওয়ার খরচা, তারপর যার সঙ্গে এলো বাবা মা, যে সে এলো, তার কাজ ক্ষতি, যদি স্কুলে পড়ছে স্কুল ক্ষতি, তো ওভারঅল খরচ অনেকটা, আসা যাওয়া, কাজের ক্ষতি, এক্সট্রা জিনিস, আসা যাওয়ার সময় তো কিছু একটা অন্য কিছু হতে পারে। ব্লিডিং নিয়ে সম্ভবত আমাদেরকে যেটা বলা হয় যে রেস্টে থাকা, সেই জায়গায় রেস্টটা তো আর হচ্ছে না, উল্টো ওইদিকে বেশি হচ্ছে, ট্রাভেলিং হয়ে যাচ্ছে। সেই তুলনায় যদি একটা ইনজেকশন নেওয়া যায় যেটা সপ্তাহে 1 দিন, তাহলে তো কত ভালো, বা যদি 2 সপ্তাহে 1 দিন, তো ট্রাভেলিং কত কমে গেল। যদি ও নিজে নিতে পারে, সে ঘরে নিতে পারছে, তো ঘরে নিতে হলে ওকে ট্রাভেলই করতে হচ্ছে না। ঠিক। আরেকটা জিনিস দেখা গেল, যদি কারোর
আজকে পায়ে ব্যথা হয়েছে, আজ রাতে ব্যথা হলো, 9টার সময় ব্যথা হলো, হুম। 9টার সময় চেয়ে উঠেই তো আর সে যেতে পারছে না, না সে তো পরের দিন সকালবেলা যাবে। তো এই যে 12 ঘন্টা 10 ঘন্টা যে গ্যাপ হয়ে গেল, ওখানে ব্লিডিংটা বেড়ে গেল, সেইটাই যদি ঘরে ওর ইনজেকশনটা থাকে, এই পায়ে 9টার সময় ব্লিডিং হলো, 9:10 ইনজেকশন নিয়ে নিল, তো ব্লিডিংটা থামলো, সঙ্গে সঙ্গে থেমে গেল। তো সময়টা একটা বাঁচলো, সময় বাঁচাও, তো পয়সা বাঁচলো, সময় বাঁচলো। আরেকটা জিনিস আমরা যেটা খেয়াল করেছি হচ্ছে গিয়ে, কেউ পড়াশোনায় করছে, স্কুলে যায় বা কাজ করে, সে আগে যদি মাসে 5 দিন 6 দিন ক্ষতি করত, স্কুলেই হোক যাই হোক বা কাজেই হোক, সে যখন রেগুলার ফ্যাক্টর নিচ্ছে, ওর যদি ব্লিডিং কমে যাচ্ছে, তো ক্লাসে অ্যাবসেন্টিজম কমে গেল, তো পড়াশোনায় মার্কস বাড়লো। ঠিক ঠিক ঠিক। ও যতই মেধাবী হোক, ও যদি অ্যাবসেন্ট করে, ও তো 2-1টা ক্লাস তো মিস করছে না, ওর পরীক্ষায় তো 2 মার্কস কম হলো। অবশ্যই যখন মার্কস ভালো হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যখন ভালো করলো, তো একটা ভালো কলেজে পেলো, পড়াশোনা ভালো করলো, ঠিক, কাজ চাকরি একটা পেলো, ওর স্কিল একটা হলো, তাই কি না? তো ওভারঅল যদি কোয়ালিটি অফ লাইফ আর পয়সার দিক থেকে দেখেন, ডেফিনেটলি ইমপ্রুভ। এই রেগুলার বারবার গিয়ে গিয়ে ইনজেকশন নেওয়ার থেকে ওটা ঠিক এরম সপ্তাহে একদিন বা মাসে একদিন ইনজেকশন নিলে, আর যদি সে নিজে ঘরে নিতে পারে, তার থেকে আর তো ভালো খবর, ভালো ইয়ে কি। আর ভেইনে সবাই দিতে পারে না, ভেইনে সবাই দিতে পারে না, অনেকবার 3-4 বারও পাংচার করতে আপনি সে শিখিয়ে দিলেও সে অনেক সময় ডাক্তারদেরই ভুল হয়। হ্যাঁ, তো তার দেখে যদি পেটে নিচ্ছে, তো ডেফিনেটলি অনেকটা তার সুবিধা, ওটাতে ইনসুলিনের মতন একদম সহজ। ঠিক ঠিক। তো ওই হিসাবে অনেকটা বেনিফিট হয়। তো মানে কি আমার বলার কথা হচ্ছে কি, খালি ফ্যাক্টর লেভেল না, ওভারঅল কোয়ালিটি অফ লাইফটা দেখতে লাগবে, ঠিক, যত নরমালসির দিকে নিয়ে যাওয়া যায়। এই ওভারঅল কথাটা বলতে গিয়ে মনে পড়লো দুটো টার্ম, একটা হচ্ছে অকুপেশনাল থেরাপি, একটা হচ্ছে ফিজিওথেরাপি। এই দুটো টার্ম সম্পর্কে, স্পেশালি অকুপেশনাল থেরাপি সম্পর্কে আমি অবগত হয়েছিলাম যখন আমি সিএমসি ভেলোরে ছিলাম, এট দ্য টাইম অফ মাই সার্জারি। তো এই অকুপেশনাল থেরাপি আর ফিজিওথেরাপিটা কতটুকু ইম্পর্টেন্ট, এবং কতটুকু ফ্যাক্টর, পাশাপাশি ওইটাও কতটুকু মাইনে রাখছে একজন পেশেন্টের জন্য? খুব ইম্পর্টেন্ট। তো আমরা এখানে সবসময় অ্যাডভোকেট করি যে ডক্টরের রোল খুবই কম। হিমোফিলিয়া ম্যানেজমেন্ট একটা কম্প্রিহেন্সিভ কেয়ার। কম্প্রিহেন্সিভ কেয়ার মানে এখানে একজন না, অনেকের রোল আছে। সবচেয়ে প্রথম রোল আছে নার্স কোঅর্ডিনেটর। নার্স কোঅর্ডিনেটর সে রোল, নার্স কোঅর্ডিনেটরকে প্রত্যেকটা পেশেন্টের আইডিয়া থাকবে, বা ভলেন্টিয়ারও থাকতে পারে, যারা সব কোঅর্ডিনেট করতে পারে, যে ডাক্তারের সঙ্গে কোঅর্ডিনেট, ফিজিওথেরাপি। আরেকটা হচ্ছে ফিজিওথেরাপিস্ট। ফিজিওথেরাপিস্টের রোল কি? দুটো। প্রথম হচ্ছে যখন পেশেন্ট এমনি এসছে, সেই সময় পেশেন্টের জয়েন্ট গুলো দেখে একটা অ্যাসেসমেন্ট করা যে আপনার জয়েন্টের কি অবস্থায় আছে, এবং কিছু ব্যায়াম শিখিয়ে দেওয়া যাতে কিনা ব্লিডিং এর চান্স কম হয়। এট দ্য সেম টাইম একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা মিস করা হয়, আমরা বলি পেশেন্টের রেস্টে থাকতে, কিন্তু যদি রেস্টে থাকা যায় আর জয়েন্টটাকে মুভমেন্ট না করা হয়, তাহলে কি হয়, মাসল গুলো উইক হয়ে যায়। সত্যি কথা। আর মাসল গুলো যখন উইক হবে, তাহলে তো আবার পড়বে, ঠিক, যতবার পড়বে আবার ব্লিডিং হবে। খুব ইম্পর্টেন্ট হচ্ছে মাসল গুলোকে গ্রো করতে লাগবে। মাসল গুলো যদি গ্রো হয়, মাসল অ্যান্ড টেন্ডন গুলো যখন স্ট্রেংথ পাবে, ওই স্ট্রেংথটা যখন পায়, তখন জয়েন্টের উপরে জোরটা কমে যায়। তো ফিজিওথেরাপির আরেকটা রোল হচ্ছে কি মাসল বিল্ডিং শেখানো। ওকে ওকে। নট অনলি যখন ব্লিডিং হচ্ছে ওটা ম্যানেজ করাটা তো একটা পার্ট, তো আরেকটা পার্ট হচ্ছে ওকে ফিজিক্যালি ফিট বানানো, ঠিক, যাতে ওর চান্সেস অফ ব্লিডিংটা কম হয়ে যায়। এই জন্য আমরা খুব জোর দিই যাতে আমাদের ইয়াং পিডব্লিউএইচ যারা আছে, ওদেরকে ভালো করে হয়তো সুইমিং করুক বা হালকা হালকা এক্সারসাইজ করুক। আর আমাদের ফিজিওথেরাপিস্ট ওগুলো তো খুব এনকারেজ করে, ইনফ্যাক্ট একটু যোগা এনকারেজ করে, যাতে মাসল গুলো গ্রো হোক আর একটা ওয়েটটা রিডিউস হোক। যত ফিজিক্যালি ফিট হবে, তা ব্লিডিং এর চান্সটা ইনডাইরেক্টলি কম হবে। যত ওজন কম থাকবে, তত ফ্যাক্টর ডোজটাও কিছু, ফ্যাক্টর ডোজও কম হবে, আর জয়েন্টের উপরে ওজনটাও কম পড়ছে, প্রেসারটাও কম পড়ছে। যেটা থেরাপি, যেটা অকুপেশনাল থেরাপি, ওটা সাংঘাতিক ইম্পর্টেন্ট। সাংঘাতিক ইম্পর্টেন্ট কেন? আমাদেরকে খুঁজতে লাগবে কার মধ্যে কোন স্কিলটা আছে। কারণ ওকে এখন দেখো, সারা জীবন তো কেউ সাপোর্ট করবে না, একটা লেভেল পর্যন্ত বাবা মা সাপোর্ট করলো, ফ্যামিলি সাপোর্ট করলো, তো আলটিমেটলি তো নিজেকে দাঁড়িয়ে নিজের কাজটা করতে লাগবে, নিজের রোজগার জীবিকা করতে লাগবে,
নিজের যদি ফ্যামিলি করতে চায়, বিয়ে টিয়ে করতে চায়, করতে ওই জিনিসটা আমাদেরকে বানিয়ে দিতে লাগবে। তো ওটার জন্য উই হ্যাভ টু মেক দেম ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো এটা না যে সবসময় আমরা তোমাকে সাপোর্ট করে যাচ্ছি, কিছুটা এই বুস্টিংও দিতে লাগবে যে দেখো তোমাকে নিজেরটা নিজে করে দেখতে লাগবে। তো আমরা এনকারেজ করি পড়াশোনায় করো, যে এখন হয়তো কেউ এক লেভেলে হয়তো পড়াশোনা করতে পারেনি, একটা লেভেল ও কোন জিনিসে ভালো ওই জিনিসটা ডেভেলপ করুক। আমাদের এখানে একটা এনজিও আছে সেভ ওয়ান লাইফ। সেভ ওয়ান লাইফ কি করে, যেই পিডব্লিউএইচ দের খুব একটা কিছু করে উঠতে পারেনি আজ অব্দি, ওদেরকে কিছু রকম সাপোর্ট দেওয়া হয়। হয়তো একটা ছোট মোটো একটা মুরগির ফার্ম খুললো, একটু দোকান একটা দিল, একটা ইনিশিয়াল সাপোর্ট দেওয়া হয়। এটা আমরা করি। আর যারা পড়াশোনা করছে ওদেরকে আমরা চেষ্টা করি যাতে ওরা পড়াশোনা ভালো হোক। আমরা আমাদের তরফ থেকে কি করি, আমরা চিঠি লিখে দিই টু দ্য প্রিন্সিপাল যে দেখুন ওনাকে 3 ঘন্টা বসে পরীক্ষা দিতে দেওয়া হবে না, আপনি 2 ঘন্টা ভাগ করে দেন, বা 1 ঘন্টা 1.5 ঘন্টা ভাগ করে দেন, বা ওকে অন্য রুম দেওয়া হোক যেখানে একটু শুয়ে বসে পরীক্ষা করবে। ওকে কন্টিনিউয়াসলি 3 ঘন্টা বসে পরীক্ষা দেবে না, কারণ আমরা দেখেছি হাতে ব্যথা হয়ে যে ব্লিডিং হয়ে যায়, পায়ে ব্লিডিং হয়ে যায়, কন্টিনিউয়াসলি লেখা সম্ভব হয়, হাত ব্যথা শুরু হয়ে যায়। আমরা এটাও চিঠি লিখে দিই যে ওরা মাঝে মাঝে ছুটি চাইতে পারে, আপনাকে ছুটি দিতে হবে। আমরা এটাও লিখে দিই যে এরকম ট্রিটমেন্ট আছে, এইগুলো জিনিস কনসিডার করতে হবে। ওই এক্সট্রা সাপোর্টটা আমাদের তরফ থেকে আমরা করি, কিন্তু ওই বুস্টিং একটা দিতে লাগবে। অ্যাট দ্য সেম টাইম ও যদি ব্লিড ফ্রি হতে থাকে আমরা এনকারেজ করি যে তুমি নিজে শেখো, যাতে ফ্যাক্টরটা ঘরে রাখতে পারো, নিজের ফ্রিজে সেলফ ইনফিউশন। বাবা মাদেরকেও শিখিয়ে দিলাম, ও টিনেজ যে ক্লাস 8, 9, 7, 8, 9, 10 এর বাচ্চা হলে ওদেরকে আমরা শিখিয়ে দিই যে তুমি নিজের ফ্যাক্টর নিজে নাও। এখন নিজের ফ্যাক্টর নিজে নেবে, নিজের ঘরে ফ্যাক্টর থাকবে, বাবা মা শিখে গেল, তাহলে ওকে হসপিটালে যে কম আসতে হচ্ছে। ওর নিজে তো নিজে ইয়ে করলো, ও পড়াশোনাটা ভালো করলো, অকুপেশন থেরাপি করলো। যদি অলরেডি অকুপেশনে আছে, আমরা চেষ্টা করি ওকে একদিকে একটা লাইনের দিকে পুশ করার জন্য, বা একটা ইয়ে করার জন্য। আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে পেশেন্ট যারা হয় মোটামুটি তাদেরকে তো অনেক রেস্ট্রিক্টেড একটা লাইফ কাটাতে লাগে। ধরুন ভালো একটা ভারী একটা জিনিস তোলা, বা ক্রিকেট খেলা, বা ফুটবল খেলা, বাইক চালানো, জিমে যাওয়া। যদিও আজকাল এমএসিজম মেডিসিনের দৌলতে আজকাল অনেকেই হেলদি একটা লাইফস্টাইল লিড করার সুযোগ পাচ্ছে, বাট আমি যেই সময়টায় ছোট ছিলাম বা ওই সময়কার যে পেশেন্টরা, তারা অনেকেই না দেখেছি যে একটা মেন্টাল একটা স্ট্রেসের মধ্যে থাকতো, ডিপ্রেশনের মধ্যে থাকতো। স্পেশালি আমার সাথে এমন হয়েছে যখন আমি দেখতাম যে আমার বাড়ির পাশে ছেলেগুলো খেলছে উঠোনের মধ্যে, আমাকে ডাকতো ওরা আয় খেলতে আয়। আমি বলতাম যে না, আমার খেলতে ভালো লাগে না। আমি তো মিথ্যে কথা বলছি, আমার খেলতে যেতে ইচ্ছে করতো কিন্তু আমাকে যেতে দেওয়া হতো না। আমি বেশ একটা এজের পরে বুঝতে পেরেছি ওটা আমার একটা ডিপ্রেশন ছিল একটা সময় পর্যন্ত। তারপর যখন হয়তো নিজেকে বুঝতে পেরেছি, হয়তো নিজেকে এটা থেকে অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি। আমার ইচ্ছে ছিল আমি জিমে যাব, আমার ইচ্ছে ছিল আমি বাইক চালাবো, সেগুলো করে উঠতে পারিনি কখনোই। কিন্তু তার পাশাপাশি আমার নিজের মধ্যে অন্য আরেকটা স্কিলকে আমি ডেভেলপ করতে পেরেছি। আমি দেখেছি যে আমার আর্টের প্রতি একটা ঝোঁক আছে, আমি সেটাকে একটু তালিম দিতে শুরু করেছি। আমার মা আমাকে এই ব্যাপারে খুব সাপোর্ট করেছে। তো একটা সময় টিনেজের সময়টাতে যেটা আমাকে খুব ফেস করতে হতো, এবং ছেলেমেয়েরা খুব দুষ্ট হয়, মানে খেলাধুলো করা লেজার পিরিয়ড গুলোতে, বিশেষ করে স্কুলে। তো আমি সবাইকে বলতাম যে আমার থেকে একটু দূরে থেকো, বা আমাকে ধাক্কা টাক্কা দিও না, কারণ কি আমার পড়ে গেলে ব্লিডিং হয়। এবার তখন তো ব্যথা পাবো না, ব্লিডিং কথাটাই কিন্তু একটা টার্ম আমরা বেশি ইউজ করতাম আর কি। এবার ছেলেরা যেটা বলতো, আচ্ছা তোরও ব্লিডিং হয়, মানে মেয়েদের তখন পিরিয়ড শুরু হচ্ছে, এবার তোরও ব্লিডিং হয়, এই ধরনের একটা টিপ্পনি আমাকে শুনতে হতো। এবার আমি তাদেরকে ঠিক বুঝিয়ে উঠতে পারতাম না যে ব্যাপারটা কি চলছে। এক দ্বিতীয়ত হচ্ছে ওরা আমাকে এটা প্রশ্ন করতো যে at the time of masturbation or while having intercourse তখনও কি তোমার ব্লিডিং হয়, বা তখন যদি তুমি ওই প্রসেসে থাকো তখনও কি তোমার ওইখানে ব্লিডিং হবে। এই সিচুয়েশনের মধ্যে দিয়ে মনে হয় আমার অনেক পেশেন্টরাই যায়। হ্যাঁ, তাদেরকে কিভাবে মেন্টাল একটা খুব 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 ইম্পর্টেন্ট। আমরা কি করেছি লাস্ট ইয়ার, আমরা এই নিয়ে আমরা আমাদের সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে একজন প্রত্যেকটা পেশেন্টের সঙ্গে ইন্ডিভিজুয়ালি বসে ইন ডেপথ আধা ঘন্টার থেকে 1 ঘন্টা কথা বলা হয়েছে। আর সবার আমরা স্কোরিংও করেছি, আমরা দেখেছি, দেখা গেছে যে ডিপ্রেশন একটা মেজর ফ্যাক্টর। কি হয়, যখন একদম ছোটবেলা থাকে তখন তো বাবা মারা খুব যত্নে রাখে, কথাগুলো বলে, শোনা হয়, তখন অতটা বোঝে না। এই যেই 11, 12, 13, 14 বছর হওয়া শুরু হলো, যখন টিনেজ ব্যাপারগুলো শুরু হলো,
তখন আস্তে আস্তে এই ব্যাপারগুলো খেলায়। আর অবভিয়াসলি স্কুলে বন্ধু বান্ধবরা তো কথাগুলো বলবেই। তারপরে একটা সময় আসে যখন কারোর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, হ্যাঁ, ও হয়তো গার্লফ্রেন্ড পাচ্ছে না, এটা একটা খুব বড় একটা সাইকোলজিক্যাল একটা এফেক্ট হয়। তারপর বিয়ের কথা, বিয়ে হবে কি হবে না, মেয়ে পাবে কি পাবে না, চাকরি পাচ্ছে না, স্কুলে মার্কস হচ্ছে, তো একটা সাংঘাতিক একটা ব্যাপার আছে। আমরা সুইসাইডাল টেন্ডেন্সি পেয়েছি, ঠিক ঠিক, আমরা সিভিয়ার ডিপ্রেশন পেয়েছি, আমরা অ্যাডিকশন পেয়েছি, অ্যালকোহল অ্যাডিকশন থেকে শুরু করে অন্য অন্য রকম অ্যাডিকশন পেয়েছি। আর এগুলো আমরা সবগুলো করে উই ট্রাই টু অ্যাড্রেস দেম, আমরা বোঝানোর চেষ্টা করেছি। একটা ছেলে আমার মনে আছে খুব সাংঘাতিক দরজা ফরজা বন্ধ করে রুমের ভেতর ঢুকে বসে থাকতো, একদম কারোর সঙ্গে কথা বলতো না। ওই ক্ষেত্রে রীতিমতো আমাদেরকে অ্যান্টিসাইকোটিক ওষুধ দিতে হয়েছে। যখন আমি আমার ফেলোশিপ করতে লন্ডনে গেলাম, তো ওখানে আমরা দেখলাম যে যখন প্রথম পেশেন্টটা আসে, যেটা কম্প্রিহেন্সিভ কেয়ার, তখন ডাক্তারের পাশে ফিজিওথেরাপিস্টও বসে আছে, নার্স কোঅর্ডিনেটর বসে আছে, সাইকোলজিস্ট বসে আছে। যখন পেশেন্ট কথা বলছে ডাক্তারের সঙ্গে, তখনই সাইকোলজিস্ট নোট নিয়ে নিচ্ছে ওর বিষয়ে। দারুণ ব্যাপার। তারপরে কি হচ্ছে, যখন ডাক্তারের দেখা হয়ে গেল, ফিজিওথেরাপিস্ট ওর জয়েন্ট গুলো এক্সামিন করলো, সাইকোলজিস্ট বলবে যে তোমার কি কিছু বলার আছে। তো যদি বলে হ্যাঁ, তাহলে ওই অন্য রুমে নিয়ে গিয়ে আর ওই ইস্যুগুলো খুলে বলতেও তো কাউকে বলতে লাগবে যে বুঝবে, যাকে তাকে তো বলে কেউ তো বুঝবে না। সেই সাইকোলজিস্ট ওটা অ্যাসেস করবে। কথাগুলো যখন বলা হয় যে আমার সঙ্গে এইরকম হয়েছে, অনেক ছোট ছোট বিষয় থাকে যেটা খুলে বলতে পারে না। তো ওই বিষয়গুলো যখন খুলে বলে সাইকোলজিস্ট, আমার মনে হয় হেমোফিলিয়া ট্রিটমেন্টে একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট রোল হচ্ছে গিয়ে সাইকোলজি, সাইকোথেরাপি। আর বিশেষ করে বসে কথাগুলো বুঝে ওদের সঙ্গে যদি এই ডিসকাশনগুলো করা হয় যে দেখো এটা ব্লিডিং হয়, এটা কি করবে, এটাকে তো তুমি এটা হাতে তো নেই, আমরা চিকিৎসা আছে, আই ক্যানট ডু এনিথিং। তুমি গিয়ে ক্রিকেট খেলতে পারবে না, জিমে গেলেও হ্যাঁ। এখন যদি ট্রিটমেন্ট খুব ভালো হয়ে যায়, যদি রেগুলার প্রোফাইল্যাক্সিস পাওয়া যায়, যদি ফ্যাক্টরের কোনো অসুবিধা নেই, তুমি বেশি বেশি ফ্যাক্টর নিয়ে জিমে যাও, সেই দিনও আসবে। কিন্তু যতক্ষণ ওটা হচ্ছে না, ওই সাইকোলজিক্যাল ব্যাপারগুলোকে অ্যাড্রেস করাটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর আমাদের এখানে হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, আমাদের সেন্টারে হয়। আমার মনে হয় আমাদের সেন্টারের ছেলেমেয়েরা খুবই লাকি। আর আমি জানি, আমি তো নর্থ ইস্ট পুরো ঘুরে বেড়াই এবং পুরো ইন্ডিয়ায় ঘুরে বেড়াই, অনেক সেন্টারেই এই সুবিধাগুলো নেই, এই সুবিধাগুলো নেই। হ্যাঁ, আমাদের এখানে দুজন ফিজিওথেরাপিস্ট আছে, দুজন নার্স কোঅর্ডিনেটর আছে, সাইকিয়াট্রিস্ট আছে যারা বসে আছে, রেডিওলজি করানো হচ্ছে, এক্সরে এমআরআই করা হচ্ছে। দে আর ভেরি লাকি। কিন্তু অনেক জায়গায় এগুলো নেই। আর আমি মনে করি সব এইচটিসিতেই যদি একজন সাইকোলজিস্ট থাকে, এটা খুব হেল্পফুল, অনেকেরই ইস্যু হয়। আমি আরেকটা বিষয় যেটা বলতে চাই, হেমোফিলিক পেশেন্টদের, মানে মনে করুন যেই হসপিটালগুলোতে ডেডিকেটেড কোনো হেমাটোলজি ডিপার্টমেন্ট নেই বা হেমাটোলজিস্ট নেই, সেই ক্ষেত্রে পেশেন্টরা মোটামুটি একটা সার্টেন এজ পর্যন্ত, মনে করুন 12 বছর বয়স পর্যন্ত ওরা পেডিয়াট্রিক্সে যাচ্ছে, তারপর হয়তো মেডিসিনে ওদেরকে যায়। কখনো কখনো এমন হয়, যেমন একটা 30 বছর বয়স্ক একটা পেশেন্ট বা 25 বছর বয়সে একটা পেশেন্ট, তাকে জেনারেলি মেডিসিন ওয়ার্ডেই নিয়ে ট্রিটমেন্ট করাতে লাগে। কিন্তু তার পাশাপাশি তার কোনো একটা ব্লিডিং যখন হচ্ছে, তখন তার পাশাপাশি মেডিসিনটা আসছে আপনার, মানে ফ্যাক্টরের যে ব্যাপারটা সেটা আসছে পেডিয়াট্রিশিয়ান থেকে, পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট থেকে হয়তো মেডিসিনটা প্রোভাইড করা হয়। এইখানে কি হয় কি, কখনো কখনো দুটো ডিপার্টমেন্টের মধ্যে ক্ল্যাশ হয়ে যায়। এবার এ বলছে যে পেশেন্ট আমার ওখানে থাকবে, আদারওয়াইজ আমি মেডিসিন পাঠাবো না। ও বলছে যে পেশেন্ট আমার এখানে না থাকলে আমি এর ট্রিটমেন্ট করবো না। এইটাকে কিভাবে মার্চ করা? আলটিমেটলি সাফারার কিন্তু পেশেন্ট, এবং যারা ধরুন একটু ভালো করে বলতে পারছে না, বোঝাতে পারছে না, তারা শুধু এদিক ওদিক ঘোরাঘুরি করছে, আলটিমেটলি লস কিন্তু হচ্ছে ওই পেশেন্টের। এই জায়গাটাকে কিভাবে ব্যালেন্স করা? তো প্রথমে আমি আবার লন্ডনের এক্সাম্পলটা দিয়ে নিই, তারপর আমি এখানকার কথাটা বলবো। লন্ডন কি সুন্দর যে ওখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। গ্রেট অলমন্ড স্ট্রিট হচ্ছে গিয়ে যেখানে পেডিয়াট্রিশিয়ান আছে। তো
তো পেডিয়াট্রিশিয়ান ওখানে হেমোফিলিয়া পেশেন্ট দেখছে, ওটা খালি হেমোফিলিয়া সেন্টার। আর রয়্যাল ফ্রি হসপিটাল হচ্ছে কি যেখানে অ্যাডাল্ট পেশেন্ট দেখা হয়, ঠিক আছে? তো Okay. ওখানে 18 বছরের ওপরের পেশেন্টদেরকে দেখা হয়, আর এখানে ছোট বাচ্চাদেরকে দেখা হয়। ছোট বাচ্চার জন্মের থেকে 12 বছর 13 বছর 14 বছর পর্যন্ত ওইখানে থাকলো। তারপরে কি হয়, বৃহস্পতিবার সপ্তাহে একদিন ওই বাচ্চার ডাক্তার আসবে এই হসপিটালে। আচ্ছা। আর যেই বাচ্চারা মোটামুটি বড় হয়ে যাচ্ছে 13, 14, 15 বছর, ওদেরকে বলা হবে যে এখন তোমাদের নেক্সট অ্যাপয়েন্টমেন্টটা এই হসপিটাল হবে, কিন্তু ডাক্তার দেখছে আগের জনই। আচ্ছা So, আচ্ছা। এই যেটা টিনেজ 12 থেকে 19, হ্যাঁ 13 to 19, ওই টিনেজেরদেরকে একটা বৃহস্পতিবারে ক্লিনিক করা হয়, ওটাকে বলা হয় অ্যাডোলেসেন্ট ক্লিনিক। আচ্ছা। তো অ্যাডোলেসেন্ট ক্লিনিকে বাচ্চার ডাক্তারই আছে যে এত বছর ধরে দেখেছে, কারণ বাচ্চারা না ওদের সঙ্গে ফ্রি হয়ে যায়। তো ওরা এখানে আসলো, ওদেরকে কয়েকবার 3-4 বছর ওই ডাক্তারই অ্যাডাল্ট হসপিটালে দেখছে। ওকে। তারপরে আস্তে আস্তে বলা শুরু করবে যে দেখো তুমি তো আস্তে আস্তে বড় হচ্ছ, এখন তোমাকে অ্যাডাল্ট হসপিটালে দেখবে, আমার সঙ্গে আর তুমি থাকবে না। আর ও আস্তে আস্তে ওখানকার নার্সের সঙ্গে দেখা হলো, ওখানকার ইয়েদের সঙ্গে দেখা হলো, যেই পরিচিতিটা হলো, নতুন জায়গায় আসা শুরু হলো, যেই 18 বছর পার করলো বা 17-18 বছর পার করলো, তারপর ওইখানেই যাচ্ছে, কিন্তু এবার অ্যাডাল্ট ডক্টর দেখা শুরু করলো, একটা ট্রানজিশন হয়। আচ্ছা, আমাদের হসপিটালে কি হয়, আমাদের হসপিটালে যখন পেডিয়াট্রিক্সে যাবে তখন পেডিয়াট্রিক্সে যাবে, পেডিয়াট্রিক্স আলাদা করে ওষুধ আনে। আর যখন মেডিসিনে আসে যারা বড়, ওটা ডাইরেক্ট আমার কাছে আছে। যেহেতু আমি এত বছর ধরে কাজ করছি, এমনকি বাচ্চারাও আসলে আমি নিয়ে নিই। বুঝতে পেরেছি। আমি অনেক সময় নিয়ে নিই। আর ওষুধটা কি হয়, ওষুধটা আমাদের সেন্ট্রাল স্টোরে তো রইলো, তার থেকে হেমোফিলিয়া ট্রিটমেন্ট সেন্টারে রইলো, আর কিছু অ্যামাউন্ট আমরা কি করি পেডিয়াট্রিক্সের আইসিইউতে রাখি, কিছু অ্যামাউন্ট মেডিসিন আইসিইউতে রাখি, যাতে ইমার্জেন্সির জন্য জিনিসটা হয়ে যায়। এটা বানিয়ে রেখেছি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে একটা টিম ওয়ার্ক লাগবে। টিম ওয়ার্ক লাগবে, একজন ভালো পেডিয়াট্রিশিয়ান আর মেডিসিনের ডাক্তারের যদি ভালো একটা টিম ওয়ার্ক হয়, হ্যাঁ, তো সেটা খুব হেল্পফুল। মোটামুটি প্রত্যেকটা হসপিটাল এবং এইচটিসি তে এরকম একটা ব্রিজ তৈরি করে রাখা, যাতে এমার্জেন্সি পেশেন্টের কোনো প্রবলেম না হয়। আমাদের ক্ষেত্রে আমার হসপিটাল একটু ইউনিক, কারণ আমার মিসেস পেডিয়াট্রিশিয়ান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো তাহলে এখানে ব্রিজটা আরো বেশি স্ট্রং হয়ে গেছে। কিন্তু তাই বলে বলছি না যে সব হসপিটালে একজন মেডিসিন আর একজন পেডিয়াট্রিশিয়ানের বিয়ে করা উচিত, কিন্তু হলে কিন্তু আমাদের জন্য ব্যাপারটা মন্দ হতো না। তো কিন্তু একটা ভালো একটা র্যাপো থাকলে জিনিসটা ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আমি একদম শেষের দিকে চলে এসেছি, একটুখানি জানতে চাইবো যে হিমোফিলিয়াটা কিভাবে ছড়ায়, এটা যদি দর্শকদেরকে একটু বোঝান। আর প্রেগন্যান্সি পিরিয়ডে কি কোনোভাবে ডিটেক্ট করার উপায় আছে যে হিমোফিলিয়া আছে কি? তো এক নম্বর কথা হচ্ছে হেমোফিলিয়া ছড়ায় না। তো হেমোফিলিয়া ছড়ায় না, একজনের থেকে অন্যজনের গায়ে যাবে না। যার আছে তার জন্মের থেকে আছে, যার নেই তার নেই। 2 নম্বর কথা যে এটা কি হয়, বেসিক্যালি প্রথম কথা হচ্ছে অনেকের সঙ্গে সঙ্গে মাকে দোষ দেয়। সবাই অনেক বাড়িতেই দেখা যায়, অনেক বাড়িতেই বলে যে এটা মার ঘরের থেকে এসছে। ওইটা সম্পূর্ণ ভুল। কেন ভুল আমি বলছি, যে ঠিক মা না, অ্যাকচুয়াল প্রথম কথা ছেলে হবে না মেয়ে হবে তো ডিপেন্ড করে বাবার উপরে। ঠিক, কারণ মার থেকে তো দুটো এক্স ক্রোমোজোমই আসছে, তো এক্স হবে না ওয়াই হবে ডিপেন্ড করে বাবার উপরে। তো যদি ওয়াইটা বাবার থেকে এসছে তাহলেই ছেলে হলো, যদি এক্স বাবার থেকে এক্স আসতো তাহলে ক্যারিয়ার হয়ে যেত, মেয়ে হয়ে যেত, তাহলে তার হতোই না, অ্যাটলিস্ট তার জীবনটা তো বেঁচে যেত। এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে অনেক সময় আপনি ভালো করে দেখবেন 100টা পেশেন্টের মধ্যে 30 জন এরকম থাকবে যাদের ফ্যামিলিতে কোনোদিন হেমোফিলিয়া ছিল না। এক্স্যাক্টলি। তো কিভাবে বললে যে মার ঘরের থেকে এসছে? না। সো ফর এ রেয়ার ডিজিজ কে আসার জন্য স্পন্টেনিয়াস মিউটেশন হতে লাগবে 33%। আচ্ছা, মানে স্পন্টেনিয়াসলি হয়ে গেছে মিউটেশনটা।
হ্যাঁ, তো অনেক, তো 100 জনের মধ্যে 30 জন এরম থাকবে যাদের ওর গায়েই প্রথম শুরু হলো। ঠিক 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 আছে। আচ্ছা, ওর গায়ে যে শুরু হলো সেটা কোত্থেকে আসলো? অ্যাকচুয়ালি আসে, যদি খুব সায়েন্টিফিক্যালি জেনেটিক্যালি যাই, মার বাবার থেকে আসে আচ্ছা আচ্ছা, ডিউরিং দ্য প্রসেস অফ গ্যামেটোজেনেসিস। তো যাই হোক, জেনেটিক্যালি আসবে। আর যদি কোনো এক পরিবারে থাকে, সাধারণত ছেলেরা ইনভলভ হয়, মেয়েরা কম ইনভলভ হয়। তো কি হয়, অসুখটা এরম হবে যে মামা বাড়িতে আছে, তো মামা ভাঞ্জা অসুখ কারো যদি হয়েছে, তার ঘরে যদি মামা টামারা আছে, মামাদের গায়ে হয়তো অসুখটা থাকবে, আর ওই ঘরে ওই কাজিন ব্রাদারদের মধ্যে এই অসুখটা হওয়ার চান্স আছে। কিন্তু মেয়েদের সাধারণত হয় না, মেয়েরা ক্যারিয়ার থাকে। কিন্তু যেহেতু মেয়েদের মেনস্ট্রুয়েশন হয়, যারা ক্যারিয়ার ওরাও কিন্তু কখনো কখনো হেমোফিলিয়ার মতন হয়ে যেতে পারে, কিছু কিছু কিন্তু মাইল্ড বা মডারেট হেমোফিলিয়ার মতন হয়। আজকাল এদেরকে ক্যারিয়ার ঠিক বলে না, আজকাল ওদেরকে ওম্যান উইথ হেমোফিলিয়াই বলে, যদি ফ্যাক্টর লেভেলের উপর ডিপেন্ড করে। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে গিয়ে, কি টাইপের, হোয়াট ইজ দ্য জেনেটিক ডিফেক্ট। হ্যাঁ, এখন এরকম হতে পারে যে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে আপনি একটা বই পড়ছেন, ঠিক আছে, তার মধ্যে যেই যেই একটা পেজ পুরো ছেঁড়া, একটা হতে পারে একটা পেজ অর্ধেক ছেঁড়া, আর একটা হতে পারে একটা পেজ ছেঁড়া না, ঠিক কোঁকড়ানো, যে ভালো করে পড়া যাচ্ছে না। তো ওই আমাদের যেটা জিন, ওটাতে শরীরের সবকিছু লেখা আছে, চুলের রং কি হবে, চোখের রং কি হবে, হাইট কত হবে, মুখ দাঁত কত হবে, এইসব সব লেখা আছে। তো ওখানে ওই জিনের কথাটা লেখা আছে। একটা হতে পারে পেজটাই ছেঁড়া, তার মানে ওই পুরো জিনটাই নেই, ওরা হবে সিভিয়ার। ওকে। একটা হতে পারে পেজটা অর্ধেক ছেঁড়া, তার মানে জিনটা অর্ধেক আছে অর্ধেক নেই, ওদের কি হবে, মাইল্ড বা মডারেট। বা অনেকে আছে জিন পাতাটা আছে, ভালো করে পড়া যাচ্ছে না, একটু মিস টাইপিং হয়েছে, তো ওদের কি হবে, ওদের জিনটা আছে কিন্তু অতটা নেই, তো ওরা হয়ে গেল মাইল্ড। এই হচ্ছে মাইল্ড, মডারেট, সিভিয়ার। তো যারা মডারেট আর সিভিয়ার, ওদের হয়তো প্রোটিনটা বেরোচ্ছে, অতটা বেরোচ্ছে না। তো ওদের কি হয়, অতটা ব্লিডিং হয় না, কম ব্লিডিং হয়। কখন ব্লিডিং হবে, এই অ্যাপেন্ডিক্স অপারেশন হচ্ছে, বা কোনো বড় কিছু হলো, বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, তখন হবে। অসুবিধা কাদের হয়, যাদের সিভিয়ার, যাদের ওই জিনটাই নেই, ওরাই হয়ে যায় সিভিয়ার, লেস দেন 1%। আর ওদেরও ইনহিবিটর হওয়ার চান্স ওদেরই বেশি, কারণ ওদের শরীরে ওই প্রোটিনটাই নেই। তো ওদেরকে যখন ফ্যাক্টর দেওয়া হয়, তখন বডি বলছে, আরে আমি তো এই ফ্যাক্টরটা কোনদিন দেখিনি, এটাকে অ্যাটাক কর। ঠিক ঠিক ঠিক। কিন্তু যাদের অল্প অল্প বেরোচ্ছে, তো বডি জানে ওরকম একটা প্রোটিন আছে, ওদের ইনহিবিটর কম হয়। তো এই হিসাবে সিভিয়ারিটি হয়, আর এই হিসাবেই জেনেটিক্যালি পাস অন হয়। আচ্ছা, ছেলেদের থেকে ওদের নেক্সট জেনারেশনে হবে না। আচ্ছা, ছেলেরা যদি হেমোফিলিয়া আছে, আপনি যদি কাউকে বিয়ে করেন, আপনার যদি ছেলে হয়, সে তো আপনার ওয়াইটাই পাবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো তার তো কোনোদিন কিছু হবে না। এক্স্যাক্টলি। তো হেমোফিলিয়া পেশেন্টের ছেলেদের কোনোদিন হেমোফিলিয়া হয় না। কিন্তু হেমোফিলিয়া ছেলেদের মেয়েরা 100% ক্যারিয়ার হবে। তার মানে ওদের যদি ছেলে বা মেয়ে হয়, 50-50 চান্স, মানে আপনার মেয়ের দিকে নাতি হলে 50-50 চান্স যে হেমোফিলিয়া নাও হতে পারে। কিন্তু ছেলে দিকে কিছুই হবে না, ছেলে দিকটা বেঁচে গেল। আচ্ছা, এইবার যদি কোনো প্রেগন্যান্ট ওম্যান, এখানে কি কোনো টেস্টের ব্যাপার? হ্যাঁ, প্রেগন্যান্ট ওম্যানদের টেস্ট করা যায়। যদি ঘরে কারোর অলরেডি, ধরেন আপনি, আপনার হেমোফিলিয়া আছে, তো আপনার যদি বোন আছে, প্রথম আপনার জিন, কোন জিন ডিফেক্টটা টেস্ট করে জানা গেল, তো আপনার বোনের ওই জিনটা টেস্ট করলেই বোঝা যাবে যে ওর ওই জিনটা আছে না নেই। ওকে। যদি ওই জিনটা আছে, তার মানে শি ইজ এ ক্যারিয়ার। এখন সে যখন প্রেগন্যান্ট হবে, তখন দুটো জিনিস করা যায়। একটা হচ্ছে গিয়ে কোরিয়নিক ভিলাস স্যাম্পলিং। তখন কি একটা নিডল ঢুকিয়ে ওই আম্বিলিকাস কর্ড থেকে বা ওই জল থেকে বের করে ওই বাচ্চার জিনটা দেখা যায়। আচ্ছা। আর এটাও বোঝা যায় যে বাচ্চাটা ছেলে না মেয়ে। আর এইসব ক্ষেত্রে এগুলো এক্সেপশন। ইন্ডিয়াতে যদিও আমাদের নিয়ম নেই ছেলে বা মেয়ে বলে দেওয়ার, কিন্তু তাও এই ক্ষেত্রে এক্সেপশন। তখন যদি বের করে দেখা যায় যে পেটের ভেতরে মেয়ে আছে, তাহলে বলে দেওয়া যায় যে মেয়ে, তার মধ্যে চান্স কম। কিন্তু যদি ছেলে আছে,
তখন আমরা দেখবো যে ওই বাচ্চাটার মধ্যে ওই জিনটা আছে কিনা। ওকে, যদি এই জিনটা আছে আমরা বলে দেওয়া হবে যে এটা হেমোফিলিয়া আছে। আচ্ছা, এখন আর্লি স্টেজে হুম। এটা স্টিল পেশেন্ট ক্যান ডিসাইড whether to keep the pregnancy আচ্ছা। or not to keep এটা the প্রেগন্যান্সি pregnancy. ঠিক কত সময়ের মধ্যে করা দরকার বা করা যায়? বা আর্লি জানা যায়? স্টেজেই করা যায়, আর্লি স্টেজে করতে লাগবে ইউজুয়ালি 5 to 8 উইকস এর মধ্যে করতে লাগবে। ওকে, মানে ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে, মানে 3 মাসের ভেতরে এগুলো করা যায়। আমেরিকাল কোর্স থেকে নেওয়া যায়, এর থেকে নেওয়া যায়। বা যদি ওটা পারও হয়ে যায়, হুম হুম, ডায়াগনোসিস করা যায় ওই কোরিয়াস ভিলাক স্যাম্পলিং বা আমেরিকাল ব্লাড থেকে নিয়ে টেস্টিং করলে ওদের জেনেটিক দেখলে আমরা বুঝে যেতে পারবো যে ওর হেমোফিলিয়া আছে না নেই। ওকে, যদি 3 মাস পার হয়ে গেছে হুম। তো ইন্ডিয়াতে না তখন অ্যাবর্শনের রুল নেই, হুম হুম হুম, তো অ্যাবর্ট করতে পারবে না। হুম। কিন্তু কি করতে পারবে, হ্যাঁ জন্ম হওয়ার পরে তুমি ফ্যাক্টর দিতে পারবে প্রথম থেকেই, প্রোফাইল্যাক্সিস করা যাবে, এক্স্যাক্টলি, আমরা তো ট্রিটমেন্ট প্রাইমারি প্রোফাইল্যাক্সিস করা যাবে, ঠিক। প্রিভেন্ট করা যাবে, ঠিক। সেটা করা যায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের পডকাস্টে আসার জন্য। ভীষণ সরল সুন্দর ভাষায় আমাদেরকে বোঝালেন সবকিছু। কেমন লাগছে পডকাস্টে এসে কথা বললে? থ্যাংক ইউ। আমার দুটো কারণ যে আমার এখানে আসতে খুব ভালো লাগলো। এক নম্বর হচ্ছে গিয়ে পিডব্লিউ যে একটা পডকাস্ট করছে আর ওটাকে সাপোর্ট করা আমি মনে করি আমার জন্য খুবই গর্বের বিষয় এবং খুব ভালো লাগছে। আর সেকেন্ড অফ অল ওভারঅল পুরো জিনিসটা ডিসকাস করে আর এত লাইভলি ডিসকাস একটা করে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যেন অনেক কিছু ক্লিয়ার করা গেল, অনেক জিনিস বলা গেল, তো ভালোই লাগছে, খুবই ভালো লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা ফিরে you. আসবো নতুন কোনো Thank you. এপিসোড নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। থ্যাংক ইউ।